তোকে যেন আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে আসতে না দেখি ইনায়াত। সামনে থাকা ব্যক্তিটির এমন ছাঝালো কণ্ঠস্বর রুহু কেঁপে উঠল ইনিয়াতের। এই একমাত্র ব্যক্তি যাকে কিনা বাবার পরে জমের মতো ভয় পায় ইনায়াত। ব্যক্তিটি আর কেউ নয়, ইনায়াতের কাজিন স্পন্দন। সম্পর্কে ফুফাতো ভাই হলেও ইনায়াতকে মনে হয় নিজের চোখের বিষ মনে করে, যেটা ইনায়াতের ধারণা। যৌথ ফ্যামিলির কারণে ইনায়েতের ফ্যামিলি আর স্পন্দের ফ্যামিলি একসাথেই এক বাসায় থাকা হয়। স্পন্দনের মুখে রাম ধমক শুনে ফুপিয়ে ফুপিয়ে নিজ ঘরের দিকে দৌড় দেয় ইনায়াত। রুমের দরজাটা বন্ধ করে খাটের উপর বসে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে সে। ধ্যাত, লোকটা এমন কেন? যখনই কথা বলে তখনই ধমকের সুরে কথা বলে। জীবনে তো কোনো দিন আমার সামনে হাসি মুখে কথা বলল না। জন্মের পর বোধ হয় তার মুখে কেউ মধু দিতেই ভুলে গিয়েছিল। আয়নার সামনে বসে বসে এক মনে হাতের চুড়ি কপালের টিপ এক এক করে খুলে নিল ইনায়াত। তার কথা একটাই, আর কোনোদিন শাড়ি পরবে না সে। কত কষ্ট করে বান্ধবীদের কথায় আজ প্রথমবারের মতো শাড়ি পরেছিল সে, তাও আজ ভার্সিটিতে নবীনবরণ উৎসব ছিল বলে। কিন্তু তার হলো কই? এই শুধু স্পন্দন ভাইয়ের জন্য আজ সবটুকু পানিতে গেল। বেটা খবিস কোথাকার। মনে মনে হাজারটা গালে স্পন্দনকে বিড়বিড় করে দিতে থাকে ইনায়াত। এদিকে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে স্পন্দন। মাথার চুলগুলো পেছনের দিকে টেনে মাথা নিচু করে বসে আছে। কিছু একটা বিড়বিড় করে বলছে সে। কতদিন আর কতদিন এভাবে নিজেকে ওর কাছ থেকে গুটিয়ে রাখবো? নিজেকে যে সামলানো বড় কষ্ট হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে একটা ছবির ফ্রেম বের করে স্পন্দন। ছবিটাই একটা মেয়ের ছবি, যে কিনা আন মনে বসে আছে আকাশ পানে চেয়ে। চুলগুলো কিছুটা এলোমেলো। ছবিটাই হাত বোলাতে বোলাতে একসময় বুকের সাথে জড়িয়ে ধরে সে। তারপর বাহিরের দিকে চেয়ে বলতে থাকে, কবে বলবো তোমায় আমার মনে জমানো সেসব কথা? কবে বুঝবি আমায়? কবে বড় হবি তুই ইনায়াত? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খোলা দেয় ইনায়াতের মা মিসেস তানহা। বাহির থেকে একটা মেয়ে মুচকি হেসে সালাম দেয়। মিসেস তানহাও সালামের উত্তর দিয়ে বলে ওঠে, নিধি ভিতরে প্রবেশ করে। মিসেস তানহার সাথে টুকটাক আলাপের পর সে বলে, আন্টি, এনায়েত কোথায়? ও কি রুমে? মিসেস তানহা হ্যাঁ বলতেই নিধি পা বাড়ায় ইনায়েতের রুমের দিকে। রুমের দরজায় টোকা পড়তেই টনক নড়ে ইনায়াতের। বিছানা থেকে উঠে দরজা খুলতেই কেউ মাথায় চাটি মারে তার। খেয়াল করতেই দেখে নিধি রাগান্বিত চোখে দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে ভ্রু কুচকে যায় আপনা আপনি নিধির। এবার সে একটু চড়েই ধমক দেয় ইনায়াতকে, বলে, কি রে, তোর আর তোর রুমে এই অবস্থা কেন? খেয়াল আছে কয়টা বাজে? আজকে নবীনবরণ উৎসব, আর তুই এখনো রেডি হসনি? নবাবজাদি কোথাকার? ইনায়েত মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এই স্পন্দন ভাইয়ের জন্যেই তো আমার সব রেডি হওয়া শেষ হয়ে গেল। ব্যাটা শয়তান। ইনায়েতকে এভাবে বিড়বিড় করতে দেখে তার দিকে এগিয়ে গেল নিধি। কাঁধে ঝাঁকুনি দিতেই ধ্যান ভেঙে যায় ইনায়াতের। সে খেয়াল করে নিধি তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এভাবে তাকাতে দেখে ইনায়াত কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে দেয়। যা দেখে নিধিও পাগলি বলে আলমারির কাছে চলে গেল। আলমারি খুলে একটা গাঢ় সবুজ রঙের চুড়িদার বের করে ইনায়েতের সামনে ধরে। তারপর তীক্ষ্ণ চোখে বলে, জাস্ট 5 মিনিট দিলাম তোকে, যা রেডি হয়ে আয়, না হলে তোর অবস্থা আরো খারাপ করে দিব আমি। ইনায়েত মুখ ভেঙচি কেটে চলে যায়। ভার্সিটি প্রাঙ্গণে সুবিশাল স্টেজ সাজানো হয়েছে। তাছাড়া চারপাশেও রয়েছে নানা ধরনের কারুকাজ। নবীনবরণ উৎসবের কারণে ভার্সিটির সব স্টুডেন্ট একসাথে উপস্থিত হয়েছে। ইনায়াত এবার অনার্সের 2য় বর্ষের ছাত্রী, আর নিধি হলো ইনায়াতের একমাত্র বেস্ট ফ্রেন্ড, এক কথায় বোনের মতো। ভার্সিটি প্রাঙ্গণের থেকে ঠিক পশ্চিম প্রান্তে বিশাল এক কদম ফুলের গাছ। গাছটার নিচে বসার জন্য আসনও রয়েছে গুটি কয়েক। প্রায় স্টুডেন্টদের আড্ডা কেন্দ্র হওয়ায় এই জায়গা কদমতলা নামেই বেশ পরিচিত।
ইনায়েত আর নিধিও বর্তমানে সেই জায়গাটাতেই আছে। ইনায়েতের এবার বেশ রাগ লাগছে। নিধি ওকে দাঁড় করিয়ে আরামসে ফটোশুট শুরু করেছে, তাও গত 1 ঘন্টা যাবত। এবার ইনায়েত কিছু একটা বলতে যাবে তার আগেই নিধি এক প্রকার চিল্লিয়ে ওঠে। স্পন্দন! নামটা শুনেই পিছনে ফিরে তাকাই ইনায়াত। বাইকের হেলমেট খুলে লুকিং গ্লাসে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিচ্ছে স্পন্দন। ব্ল্যাক কালারের পাঞ্জাবি, হোয়াইট পাজামা, হাতে ম্যাচিং ওয়াচ আর চোখে সানগ্লাস। ব্যাস, সকল মেয়েদের হার্টবিট মিস করানোর জন্য এতটুকুই যথেষ্ট। স্পন্দন, পুরো নাম স্পন্দন চৌধুরী, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। অনার্সের ফাইনাল ইয়ার অর্থাৎ 4র্থ বর্ষের ছাত্র সে, আর ভার্সিটির প্রায় সকল মেয়েদের ক্রাশ। বাইক পার্কিং করে নিচের বন্ধু মহলের সাথে যোগ দেয় স্পন্দন। এদিকে ইনায়াতের অজান্তেই একজোড়া মায়া ভরা দৃষ্টি ছুঁয়ে গিয়েছে তাকে, তা সে হয়তো জানেও না। নিধির দিকে চোখ গরম করে তাকাতেই বেচারি ভয়ে মিইয়ে যায়। মনে মনে বলতে থাকে, আচ্ছা, এই লোকটার সমস্যা কি? নিজে একদম ড্যাশিং হয়ে সেজে গুজে এসেছে, আর আমাকে শাড়িটা পর্যন্ত পরতে দিল না। আর মেয়েগুলো লুচু এক একটা, কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে দেখো। পরপর কয়েকবার গালি দিয়ে শান্ত হলো ইনায়াত। রাতের নিস্তব্ধ প্রহরে গিটারের টুংটাং শব্দ আর কারো গলার ঘোর লাগানো সুর ভেসে আসছে বারান্দা বরাবর। চোখের মধ্যে ঘুম ভাব থাকলেও মস্তিষ্ক জানান দিচ্ছে সেই প্রিয় চেনা সুরের। এক পর্যায়ে ঘুম ভেঙে যায় ইনায়াতের। ঢুলু ঢুলু চোখে পা বাড়ায় ব্যালকনির দিকে। কাছে আসার পর যেন অজানা ঘোরের অতলে হারিয়ে যাচ্ছে ক্রমশ ইনায়াত। স্পন্দনের ঘোর লাগানো কণ্ঠে গানটা শুনে ইনায়েতের চোখে যেন পূর্বের থেকেও এক প্রশান্তের ঘুম এসে তাড়া দিচ্ছে। স্পন্দন প্রায়শই গভীর রাতে গিটার নিয়ে ব্যালকনিতে এসে পড়ে আর সুর তোলে, আর সেটারই সুযোগ নিয়ে ইনায়াতও সব সময় চুপি চুপি ব্যালকনিতে এসে স্পন্দনের গিটারের টুংটাং শব্দ আর গান শোনে। ওপর আর নিচতলা বরাবর একই রুম হওয়ায় ব্যালকনিও পাশাপাশি। গান শোনার এক পর্যায়ে ব্যালকনিতে বসেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় ইনায়াত। আর এদিকে স্পন্দনও তার গিটার রেখে রুমে চলে যায়। মাঝরাতে হুটহাট সুর তুললে কেন জানি তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি মেলে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ভ্রু দুটি আপনা আপনিই কুঁচকে যায় ইনায়াতের। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে বারান্দায়। কাল রাতের কথা মনে পড়তেই আনমনে হেসে দেয় সে। দেয়াল ঘড়ির দিকে খেয়াল করতেই দেখে ঘড়িতে সকাল 8টা বাজে। রাতে দেরি করে ঘুমানোর জন্য বেশ দেরি করেই ঘুম ভেঙেছে ইনায়াতের। ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয় ইনায়াত। ব্রেকফাস্টের জন্য ডাইনিং রুমে যেতেই দেখে টেবিলে বসে আয়েশ করে ব্রেকফাস্ট করছে স্পন্দন। আর ইনায়াতের মা মিসেস তানহাও সাদরে খাবার বেড়ে নিচ্ছে স্পন্দনের পাতে। মাঝে মাঝে ভেবে পায় না ইনায়াত নিচের ঘর থাকতে এ বাসায় এসে পড়ে থাকার কারণ। এদিকে ইনায়াতের দিকে চোখ যেতেই বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে স্পন্দন। পরনে পার্পেল রঙের লং কুর্তি, স্বচ্ছ সাদা রঙের হিজাব পেঁচানো, চোখে কালো কাজল আর ঠোঁটের কোণে কালচে একটা তেল। ব্যাস, স্পন্দনকে ঘায়েল করার জন্য এটুকুই যথেষ্ট। চেয়ারা টেনে টেবিলে বসতেই মিসেস তানহা বলে উঠল, ঘুম থেকে উঠেছিস তাহলে? নে তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, আজকে এক কাজ কর, তুই স্পন্দনের সাথে ভার্সিটিতে চলে যা। এতক্ষণ আনমনে বসে পাউরুটি চিবোচ্ছিল ইনায়াত। মায়ের কথা শুনে শুকনো ঢোক গেলে সে মনে মনে বলে, এই স্পন্দন ভাইয়ের সাথে যাওয়া আর জমের সাথে যাওয়া এক কথা। বেটা খবিস কোথাকার। কিছুটা আমতা আমতা করতেই স্পন্দন বলে ওঠে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বাহিরে আছি। স্পন্দনের বলা গম্ভীর কণ্ঠ শুনে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে আর নাস্তা করে নেয় ইনায়াত। বাহিরে আসতেই দেখে স্পন্দন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে চোখের ইশারায় ডাকতেই সেও চলে যায়। বাইকের হেলমেট পরে স্টার্ট দিতেই ছুটে চলে দুজন ভার্সিটির উদ্দেশ্যে।
বৃষ্টি শেষে এক শীতলতার পরশমাখা সকালে বাহিরের পরিবেশটাও বেশ ঠান্ডা হয়ে উঠেছে। বাইকে থাকার কারণে শোষো বাতাস যেন শরীরে আছড়ে পড়ছে বারবার, আর সেটা খুব তৃপ্তির সাথে উপভোগ করছে ইনায়াত। সে যে বর্তমানে স্পন্দনের সাথে রয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো প্রকৃতি নিয়ে মত্ত। বাইকটি ব্রেক কষতেই হুঁশ ফিরে ইনায়াতের। খেয়াল করে দেখে তারা ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। এতক্ষণ খেয়াল না করলেও এবার স্পন্দনের দিকে নজর পড়ে ইনায়াতের। পরনে ব্ল্যাক জিন্স, ডার্ক ব্লু রঙের শার্ট, শার্টের হাতাটা কনুই পর্যন্ত ফোল্ড করা, আর ব্ল্যাক ওয়াচ। সব মিলিয়ে যেন অসাধারণ। কারো হাতের তুড়ি বাজানোর শব্দ কানে আসতেই ভাবনার সুতো কেটে যায় ইনায়াতের। চেয়ে দেখে স্পন্দন তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, যা দেখে নিজেরই লজ্জা লাগে তার। কিছু বলার পূর্বেই পেছন থেকে নিধির কণ্ঠস্বর শুনে ঘুরে তাকায় ইনায়াত। তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় তাকে ডাকছে। তাই আর কথা না বাড়িয়ে স্পন্দনকে উদ্দেশ্য করে শুধু যাচ্ছি বলে নেয় ইনায়াত। আর স্পন্দনও বিনিময়ে একটা মুচকি হাসি দেয়। ইনায়াত যেতেই পেছন থেকে কেউ স্পন্দনের কাঁধে হাত রাখে। পেছন দিকে নজর দিতেই স্পন্দনের মেজাজ বিগড়ে যায়, কেননা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে রিধিতা, তার ব্যাচেরই ক্লাসমেট। তবে স্পন্দন রিধিতাকে একদম সহ্য করতে পারে না তার বিহেভিয়ারের জন্য। সব সময় গায়ে পড়ে থাকে। আর রিধিতার ন্যাকা ন্যাকা কথা শুনে আরো রাগ লাগে স্পন্দনের। বোঝে না সে এত অপমান করার পরেও কিভাবে একটা মেয়ে তার পিছনে পড়ে থাকে। চোখ গরম করে তাকাতে রিধিতা হাত নামিয়ে নেয়, তারপর বলে, হ্যাঁ স্পন্দন, কখন এলে তুমি? জানো আমি তোমাকে কত মিস করেছি। আই এম ভেরি হ্যাপি। আই মিস ইউ স্পন্দন। স্পন্দন এবার বেশ বিরক্ত বোধ করছে। সে রিধিতাকে উপেক্ষা করে চলে যেতে নেয়, তখনই পেছন থেকে রিধিতা বলে ওঠে, আর স্পন্দন কোথায় যাচ্ছ? আর তোমার সাথে একটু আগে যে মেয়েটাকে দেখলাম সে কে? এমন ক্লোজলি দাঁড়িয়ে কি কথা বলছিলে? দেখতে তো মেয়েটাকে পুরোই গেয়ে। এ কথা শুনে স্পন্দনের মাথায় ধপ করে আগুন জ্বেলে উঠল। কর্কশ শব্দে রিধিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ডোন্ট ডেয়ার রিদিতা, এনাফ ইজ এনাফ। তোমার সাহস হয় কি করে ইনায়েতকে গিয়ে বলার? এতদিন কিছু বলিনি, তাই ভেবো না মাথায় চড়ে বসেছো। এভরিথিং হ্যাজ এ লিমিট, আর তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। এবার রিধিতার রাগে চিৎকার করে বলে, কেন? ওই মেয়ে কে হয় তোমার, যে আমাকে ওই ইডিয়েট মেয়ের জন্য এত কথা শোনাচ্ছ? হু দ্য হেল ইজ শি? স্পন্দন এবারে না পেরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় রিধিতার গালে। ভার্সিটির সবাই যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দন আর রিধিতার দিকে। স্পন্দন গর্জে বলে ওঠে, জাস্ট শ্যাট আপ রিদিতা, অনেক হয়েছে। আর না, ইউ ওয়ান্ট টু নো হু ইজ শি, রাইট? নাও লিসেন, শি ইজ লাভ, ইয়েস আই লাভ হার। আর তোমার সাহস হয় কি করে ইনায়েতকে নিয়ে বাজে মন্তব্য করার? সবাই অবাক হয়ে আছে, কেননা যে স্পন্দন কিনা আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ভালো করে কথা বলেনি, যে কিনা সবার ক্রাশ, সে একজনকে ভালোবাসে। রিধিতার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তবে সে যে হিংস্র হয়ে উঠছে মনে মনে তা অজানা। ওখান থেকে রাগে গজগজ করতে করতে আসে সে। হাতে থাকা ফোনটা মেঝেতে ছুঁড়ে মারতেই তা খণ্ড খণ্ড হয়ে যায়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ওই লো ক্লাস মেয়ের জন্য আমাকে অপমান করলে, তাই না স্পন্দন? আমার মধ্যে কি নেই যা ওর মধ্যে রয়েছে? ভালোবাসা। ভালোবাসা মাই ফুট, গুড়িয়ে দেব আমি ওই ভালোবাসা মিস্টার স্পন্দন। আর ইয়ানাত, সে তো বুঝতেও পারবে না তার সাথে কি হতে চলছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসব বলেই ভার্সিটি প্রস্থান করে রিধিতা। ওদিকে ইনায়াতের ক্লাস চলছে।
মনোবিজ্ঞান বিভাগের টিচার ক্লাস নিচ্ছেন আর টপিক বোঝাচ্ছেন, কিন্তু তাতেও যেন কোনো হেলদোল নেই ইনায়েতের। সবচেয়ে বিরক্তিকর ক্লাস হলো তার কাছে একটা। পড়াশুনোয় একদম ভালোও না, একদম খারাপও না, মোটামুটি ধরনের স্টুডেন্ট সে। চোখে ঘুম ঘুম ভাব এসে জড়ো হতেই পাশ থেকে নিধি কলমের খোঁচা দেয় ইনায়েতকে। বিরক্তিকর চেহারা নিয়ে তাকাতেই নিধি ফিসফিস করে বলে ওঠে, আরে দোস্ত, ঘুমিয়ে পড়িস না। এই টাকলা বেটা যদি তোকে ঘুমাতে দেখে নির্ঘাত ক্লাস থেকে বের করে দিব, সাথে কথা বলার অপরাধে আমাকেও বের করে দিব। নিধির এমন কথায় না হেসে পারে না ইনায়াত। তখনই ক্লাসে দৌড়তে দৌড়তে আসে বাঁধন। বাঁধন হলো ইনায়েতের আর নিধির ফ্রেন্ড। বাঁধন হাঁপাতে হাঁপাতে বলে,